শেষবার কখন আপনার ফোনটি হাতে নিয়েছেন? যতক্ষণ অনলাইনে থাকবেন বলে প্ল্যান করেন, আসলে কি ততক্ষণ অনলাইনে কাটান, নাকি তার চেয়েও বেশি সময়? 25 বছরের কম বয়সীরা দিনে গড়ে 6 ঘন্টা অনলাইনে সময় কাটান, অধিকাংশই তাদের ফোনে। বয়স্করা অবশ্য অনলাইনে আরেকটু কম সময় কাটান, প্রতিদিন গড়ে 4.7 ঘন্টা। যুক্তরাজ্যের সারে বিশ্ববিদ্যালয়ে করা এক গবেষণা থেকে এমনটাই জানা গেছে। ইন্টারনেট আসক্তির লক্ষণগুলো কি, আর এমন আসক্তি থেকে বাঁচার উপায় বা কি? কর্মক্ষেত্রের দক্ষতা নজরে রাখতে সফটওয়্যার ব্যবহার শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। এই বিষয়টি কতটা ঠিক? এবং মহাকাশে গবেষণা ও উৎপাদন কাজের ফলে আমরা কি শীঘ্রই আরও উন্নত মানের ওষুধ এবং কম্পিউটার পেতে যাচ্ছি? সেই বিষয়গুলো এখন প্রযুক্তি জগতের আলোচনার কেন্দ্রে। কেন না, আমি এটা দিব না। ফোন রেখে দিতে বললে কি আপনি রেগে যান? সামাজিক যোগাযোগ মাধ্যম, কেনাকাটা, অনলাইন বিনোদন কিংবা সংবাদ স্ক্রল করা, অনলাইনে এই সকল কার্যক্রম আপনার মস্তিষ্ককে প্রভাবিত করে। এর ফলে আপনার বাস্তব জীবনেও সমস্যা তৈরি হতে পারে। অনলাইনে কতটা সময় কাটালে বিষয়টিকে আসলে আসক্তি বলা হয় এবং আমরা এই ব্যাপারে কি করতে পারি? কিন্তু প্রথম প্রশ্ন হলো, ইন্টারনেট কিভাবে আসক্তি হয়ে ওঠে? সংক্ষেপে বলতে গেলে, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্যাজেটের অত্যাধিক ব্যবহার থেকে ইন্টারনেট আসক্তি তৈরি হতে পারে। এর ফলে সত্যিকার অর্থে এক ধরনের শারীরিক নির্ভরতা তৈরি হতে পারে এবং তা বিভিন্ন সামাজিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। অনলাইনে আমরা যাই করি না কেন, তার সবকিছুই এমনভাবে নকশা করা হয়েছে যেন তা স্টিকি হয়ে ওঠে। এটি মূলত আসক্তি শব্দটির একটি ভালো নাম। সামাজিক যোগাযোগ মাধ্যম, কেনাকাটার সাইট বা অনলাইন গেম মূলত আমাদের ব্রেইনের রিওয়ার্ড সিস্টেমকে এলোমেলো করে দেয়। যখন আপনি ইনস্টাগ্রাম পোস্টে লাইক পান, তখন আপনার মস্তিষ্কে ডোপামিন নিঃসৃত হয়। ডোপামিন হলো ভালো লাগার হরমোন। একই জিনিস ঘটে যখন আপনি স্মার্টফোনে গেম খেলতে খেলতে একটি বাড়তি জীবন পেয়ে যান, কিংবা অ্যামাজনে বিশাল ছাড়ে হঠাৎ একজোড়া জুতো পেয়ে যান। উৎফুল্লতার এই ছোট ছোট টোটকার উদ্দেশ্য হলো ভবিষ্যতে আমরা যেন আবারও অনলাইনে এই কার্যক্রমে যুক্ত হই। বিষয়টি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন একটা মদের নেশার মতো রাসায়নিক বিষয়ে পরিণত হয়, যার ফলে আপনার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। এটিকে সত্যি বিজ্ঞান দ্বারা প্রমাণিত। ইন্টারনেটে আসক্তি বিশ্বজুড়ে অসংখ্য বৈজ্ঞানিক গবেষণার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এটিকে এক ধরনের আচরণগত আসক্তি হিসেবে গণ্য করা হয়। ইন্টারনেট আসক্তির সাথে প্রায়ই অন্যান্য মানসিক সমস্যা যেমন বিষণ্ণতাও হয়ে থাকে। সম্প্রতি বিশ্বের 10 থেকে 24 বছর বয়সী 1 লাখেরও বেশি কিশোর কিশোরী এবং তরুণ তরুণীদের ইন্টারনেট ব্যবহার নিয়ে একটি গবেষণা পরিচালনা করে চীন। গবেষণাটি বলছে, ইন্টারনেট আসক্তি এবং বিষণ্ণতা এই দুয়ের মাঝে প্রবল সম্পর্ক রয়েছে। একই চীনা প্রতিষ্ঠানের অর্থায়নে করা আগের এক গবেষণার ফলাফল বলছে, বিশ্বজুড়ে 14%-এরও বেশি লোকের মাঝে ইন্টারনেট আসক্তির লক্ষণ দেখা যায়। শিশুদের স্মার্টফোন ব্যবহার সীমিত করার লক্ষ্যে চীন সরকার একটি মাইনর মোড প্রস্তাবনা উত্থাপন করেছে। এর লক্ষ্য হলো শিশুদের ইন্টারনেট আসক্তি প্রতিরোধ করা। এই সমস্যা নিয়ে ইউরোপীয় ইউনিয়নও সচেতন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের মতে, বিদ্যমান আইন কানুন ভোক্তাদের সুরক্ষায় যথেষ্ট নয়, তাই নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন তারা। যেমন তাদের কেউ কেউ ইনফিনিট স্ক্রল, ডিফল্ট অটোপ্লে বা সার্বক্ষণিক পুশ নোটিফিকেশনের মতো আসক্তি উৎপাদনকারী ফিচারগুলো নিষিদ্ধ করার কথা বলছে। ভোক্তাদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে কিনা ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে তা পরীক্ষা করে দেখছে। 2024 সালে তাদের এই মূল্যায়নের ফলাফল পাওয়া যাবে। আপনি কি আসক্ত তা জানার জন্য আপনাকে সততার সাথে পরের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আপনি যতক্ষণ চান প্রায়ই তার চেয়ে বেশি সময় অনলাইনে কাটান কি? আপনার কাছের লোকজন কি প্রায় অভিযোগ করে যে আপনি অনলাইনে অনেক সময় কাটাচ্ছেন? এবং আপনি কি অনলাইনে থাকার সময় বলে থাকেন আর কিছুক্ষণ থাকি, এবং মাঝে মাঝে কি আপনি কতক্ষণ অনলাইনে থাকেন সেটা গোপন করেন? এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হলেই যে আপনি ইন্টারনেটে আসক্ত, বিষয়টি কিন্তু এমন নয়। তবে নিজের অনলাইন আচরণকে আপনার আরেকটু সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা উচিত। আমাদের অধিকাংশের জন্যই ইন্টারনেট ছাড়া জীবনযাপন করা মোটামুটি অসম্ভব। আমরা কাজের জন্য ইন্টারনেটের উপরেই নির্ভরশীল এবং এর মাধ্যমেই আমরা আমাদের বন্ধুদের সাথে যোগাযোগ করি। ইন্টারনেট ব্যবহারের প্রবল আকাঙ্ক্ষা তৈরি হলে তা দমন করার 3টি উপায় আছে। একটি, আপনার সামগ্রিক স্ক্রিন টাইমকে পর্যবেক্ষণ করুন। আপনি কত সময় ধরে কোন কাজ করছেন তার হিসেব রাখুন এবং নিজেকে জিজ্ঞেস করুন, প্রতিটা অনলাইন কার্যক্রমে আপনি ঠিক কতটা সময় ব্যয় করতে চান।
নিজেকে নিয়ন্ত্রণ করুন। এমন কিছু অ্যাপ আছে যা আপনাকে ইন্টারনেট থেকে দূরে সরে যাওয়ার জন্য পুশ করবে। এভাবে আপনি নিজের স্ক্রিন টাইম কমাতে পারেন। যদি মনে হয় ইন্টারনেটে আসক্তি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে আপনাকে সাহায্য করার জন্য আছে ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি অ্যাডিক্টস অ্যানোনিমাস। এই সংস্থাটি বিনামূল্যে 9টি ভাষায় অনলাইন মিটিংয়ের সুযোগ দেয়। এমনকি সংস্থাটি আপনাকে একজন শিক্ষকের সাথেও সংযুক্ত করে দিতে পারে। এবং আপনার যদি মনে হয় অনলাইনে সময় কাটানোর ফলে আপনি বিষণ্ণ এবং দুশ্চিন্তার মতো সমস্যায় ভুগছেন, তাহলে অবশ্যই এই বিষয়ে পেশাদারদের শরণাপন্ন হন। প্রতিষ্ঠানের কম্পিউটারে কাজ করার সময় আপনি যা করবেন তার প্রায় সবকিছুই ডিজিটাল পদ্ধতিতে চোখ রাখতে পারবে আপনার নিয়োগকর্তা। এক্ষেত্রে যেসব প্রোগ্রাম ব্যবহার করা হচ্ছে সেগুলো আপনি কতটা উৎপাদনশীল সেটা নির্ণয় করতে পারবে। দুনিয়া জুড়ে কর্মীদের ওপর নজরদারি বাড়ছে, কিন্তু আমরা কি আসলে এটা চাই? কর্মীদের কাজ পর্যবেক্ষণে ব্যবহৃত প্রযুক্তি কর্মীদের জন্য গুরুতর হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে চায় যুক্তরাষ্ট্র। তো আমরা আসলে কোন প্রযুক্তিগুলো নিয়ে কথা বলছি এবং উৎপাদনশীলতার হুজুগে আপনি নিজেও কি একজন ভুক্তভোগী? করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে এবং যখন দূরবর্তী স্থান থেকে কাজ করার চল বাড়তে থাকলো, তখন থেকে প্রতিষ্ঠানগুলোর মাঝে নতুন এক আগ্রহের বাড়ন্ত লক্ষ্য করা গেছে, এবং তা হলো কর্মীদের উপর ডিজিটাল নজরদারি করা। যুক্তরাষ্ট্রের 80% বস নজরদারি সফটওয়্যার ব্যবহার করেন। 2000 চাকরিদাতা এবং দূর থেকে বা হাইব্রিড মোডে কাজ করা 2000 কর্মীর ওপর করা এক গবেষণা থেকে এই তথ্য বেরিয়ে এসেছে। এবং 73% ম্যানেজার কর্মীদের কর্মদক্ষতার পরিমাপ করার জন্য তাদের কল, ইমেল এবং বার্তার রেকর্ড জমা করে রাখেন। মাইক্রোসফটের এক জরিপ অনুযায়ী টিম লিডারদের 85% বলেন দলের সদস্যরা যেহেতু বাড়ি থেকে কাজ করছে, তাই তারা নিজেদের কাজে উৎপাদনশীলতা বজায় রাখবে। সবার ক্ষেত্রে এই বিশ্বাস রাখাটা মুশকিল। এই বিষয়টির নাম দেওয়া হয়েছে প্রোডাক্টিভিটি প্যারানয়া বা উৎপাদনশীলতার হুজুগ। কিন্তু এ কাজে কোনো সফটওয়্যার কিভাবে সাহায্য করতে পারে এবং এই সফটওয়্যার আসলে কি করতে পারে? কর্মীদের উপর নজর রাখার সফটওয়্যার। সত্যি বলতে এগুলো প্রায় সবকিছুই ট্র্যাক করতে পারে। বেশিরভাগ প্রোগ্রামই কি স্ট্রোক বা মাউসের চলাচল রেকর্ড করে এবং নির্দিষ্ট সময় পর পর স্ক্রিনশট নিয়ে কম্পিউটারের কার্যক্রম ট্র্যাক করে। অন্য সফটওয়্যারগুলো কল অথবা মিটিং রেকর্ড করে। কোনোটি কর্মীদের ওয়েবক্যামও নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এসব প্রোগ্রামের সাহায্যে দূর থেকেই কর্মীদের কম্পিউটারের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব, এবং তা বাস্তব সময়ে। কিছু ডেভেলপার ভাষাগত বিশ্লেষণ প্রযুক্তিও সরবরাহ করে থাকে। কর্মীরা যদি ইন্টারভিউ বা চাকরির বিজ্ঞপ্তি এ জাতীয় শব্দ লিখে সার্চ করে, তাহলে নিয়োগকর্তাদের এই বিষয়ক সংকেতধ্বনি পাওয়ার সুযোগ রয়েছে। এমনকি কর্মচারীদের মনোভাব কেমন তাও ট্র্যাক করতে পারবে রেকগনিশন সফটওয়্যার, এবং এটি করা হবে মুখের ভঙ্গি এবং কণ্ঠস্বর বিশ্লেষণ করে। বর্তমানে এগুলো শুধু বিপণন খাতে ব্যবহার করা হলেও এর সম্ভাবনা অসীম। আমাদের কি এমন নিয়ন্ত্রণ প্রয়োজন? পৃথিবীর অধিকাংশ দেশেই কর্মক্ষেত্রে ব্যবহৃত যন্ত্র পর্যবেক্ষণে রাখা বৈধ, তবে এই ব্যাপারে কর্মীদের সম্মতি থাকতে হবে। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ কর্মী কাজের চুক্তিপত্রে তারা যে নজরদারির আওতায় থাকার সম্মতি দিয়ে রেখেছেন সেই বিষয়ে সচেতনই নন। আপনিও এর ভুক্তভোগী কিনা জানতে আপনার চুক্তিপত্রের ছাপানো কপিটি দেখুন এবং আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বলুন। কর্মীদের উপর নজরদারি নিয়ে এরই মধ্যে আদালতে বেশ কয়েকটি মামলা হয়েছে। 2022 সালের শেষের দিকে এই মর্মে একটি রুল জারি করে নেদারল্যান্ডসের আদালতে বলা হয়, দূরবর্তী স্থান থেকে কাজ করার সময় নিয়োগদাতারা তাদের কর্মীদের সবসময় ওয়েবক্যাম খোলা রাখতে বাধ্য করতে পারবে না। আদালত মনে করেন এই আচরণ কর্মীর ব্যক্তিগত জীবনে যথেষ্ট পরিমাণ হস্তক্ষেপ করছে এবং তা মৌলিক মানবিক অধিকার খর্ব করার শামিল। কিন্তু কোনটি করা যাবে এবং কোনটি করা যাবে না এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার কি কোনো একটি আদালতে রয়েছে? বর্তমানে যুক্তরাষ্ট্র সরকার এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা ভাবছে। নজরদারি প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণ করার অন্য উপায় খুঁজছেন তারা। হোয়াইট হাউসের অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি নজরদারি প্রযুক্তি নিয়ে তাদের অভিজ্ঞতা জানানোর জন্য কর্মীদের ডেকে পাঠিয়েছে। তারা যদিও এসব সফটওয়্যারের ভালো দিকগুলোর কথা বলছেন, তেমনি এগুলো কর্মীদের অধিকারকে ঝুঁকির মুখে ফেলছে বলেও মনে করছেন। কথোপকথনে নজরদারি করলে কর্মীদের সংগঠিত হওয়ার এবং নিয়োগদাতার সাথে তাদের দর কষাকষির অধিকার ক্ষতিগ্রস্ত হয়। বেতন, শৃঙ্খলা এবং পদোন্নতির বিষয়ে চাকরিদাতার সিদ্ধান্ত সব মিলিয়ে স্বয়ংক্রিয় এই নজরদারি ব্যবস্থা কর্মীদের সাথে ভিন্ন আচরণ এবং তাদের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিবেশ তৈরি করতে পারে। ব্যবহারকারীরা
কিভাবে এই ব্যবস্থাকে ফাঁকি দেয়? ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি সফটওয়্যারকে ফাঁকি দেওয়ার সৃজনশীল অনেক উপায় তুলে ধরেন। যেমন তারা কম্পিউটারের মাউসের সাথে একটি ব্যাটারি চালিত যন্ত্র যুক্ত করে দেন, যাতে তা সবসময় চলতে থাকে। এভাবে সময় ট্র্যাক করার সিস্টেমে এই কার্যক্রম লিপিবদ্ধ হয়। আপনি কি মনে করেন আপনি আসলেই কাজ করছেন কিনা তা খতিয়ে দেখা আপনার বসের উচিত হচ্ছে, নাকি আমাদের আরও নিয়ম কানুন প্রয়োজন? আমাদের জানান। মহাকাশে উৎপাদিত হচ্ছে ওষুধ এবং মাইক্রোচিপস, কিন্তু কেন? এবং আমরা কেন এই বিষয়ে মাথা ঘামাবো? কারণ তা হতে পারে আমাদের রোগ থেকে মুক্তি, ওষুধ এবং উন্নত প্রযুক্তির কম্পিউটার পাওয়ার একটি উপায়। কম অভিকর্ষ বল এবং অন্যান্য পরিস্থিতির কারণে বেশি গতিসম্পন্ন মাইক্রোচিপস এবং ক্যান্সারের মতো রোগের জন্য আরও ভালো ওষুধ উৎপাদন করা সম্ভব হয়। তাহলে কি ওষুধের ভবিষ্যৎ রয়েছে মহাকাশে? আসলে 2021 সালে নাসার মহাকাশচারীরা চাঁদের ধুলো ব্যবহার করে যে 3D প্রিন্টিং করেছিল, সেটি ছাড়াও ওখানে মহাকাশে আরও অনেক ধরনের গবেষণা চলছে। মহাকাশে গবেষণা করার সুযোগ থাকায় অভিকর্ষ ছাড়াই ওষুধ উৎপাদন এবং তা নিয়ে গবেষণা করা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়। এর অনন্য পরিবেশে নিখুঁত ভ্যাকুয়াম এবং উচ্চ তেজস্ক্রিয়তা অর্জন করা সম্ভব। এই পরিস্থিতি পৃথিবীতে করা পরীক্ষার চেয়ে আরও নিখুঁত ফল দিতে পারে। এর মানে হলো ভবিষ্যতে আরও বেশি কার্যকর ওষুধ পাওয়ার সুযোগ রয়েছে। এমনকি এখন পর্যন্ত নিরাময়যোগ্য নয় সেসব রোগেরও নতুন ওষুধ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে আন্তর্জাতিক মহাকাশ সংস্থায় ক্যান্সার সংক্রান্ত গবেষণার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসাকে কয়েক মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যেখানে অভিকর্ষ বল কম, সেখানে ওষুধে ব্যবহৃত জটিল অণুগুলো আবিষ্কার এবং তা তৈরি করার গতি বাড়ার সম্ভাবনা রয়েছে। এলোমেলোভাবে কাজ করা প্রোটিনগুলোর কারণে অনেক ধরনের রোগ হয়ে থাকে। এ কারণে বিজ্ঞানীরা প্রোটিনের জটিল অণুর গঠন বুঝতে সেগুলো ক্রিস্টাল বা স্ফটিকে পরিণত করেন। পৃথিবীর তুলনায় মহাকাশে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা অনেকটাই সহজ। একটি প্রোটিনকে বুঝতে পারলে রোগটির কলাকৌশল সম্পর্কে বিজ্ঞানীদের বোঝাপড়া ভালো হয়। তারা তখন ওষুধের লক্ষ্যমাত্রা নির্ণয় করতে পারেন এবং সেই অনুযায়ী ওষুধের নকশা করতে পারেন। এর ফলে ভবিষ্যতে এমনটাও হতে পারে যে আমরা কম পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত, অধিক কার্যকর এবং তাপমাত্রার পরিবর্তনের সাথে সহিষ্ণু ওষুধ পাব। নতুন ফর্মুলা আবিষ্কার ছাড়াও মহাকাশে ওষুধ উৎপাদন প্রক্রিয়াও অধিক কার্যকর। অন্তত কিছু ওষুধের কিছু উপাদানের ক্ষেত্রে সেটা অবশ্যই সত্যি। মহাকাশে উৎপাদিত অণু অধিক স্থিতিশীল এবং তাই আরও বৃহৎ এবং জটিল অণু তৈরি করা সম্ভব। এ কারণে মহাকাশে অধিক শক্তিশালী পদার্থ বানানোর জন্য এবং সেগুলো পৃথিবীতে নিয়ে এসে আসল পণ্যটি বানানোর জন্য অনেক প্রতিষ্ঠান সেখানে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। কম অভিকর্ষের বদৌলতে আরও ভালো কম্পিউটার। কম অভিকর্ষে গবেষণার ফলে ভবিষ্যতে আমরা পেতে পারি আরও দ্রুত গতির কম্পিউটার। আমরা যেসব ইলেকট্রনিক পণ্য ব্যবহার করি তাদের অধিকাংশের মস্তিষ্ক হিসেবে কাজ করে সেমিকন্ডাক্টর, যেগুলো মাইক্রোচিপস রূপে পাওয়া যায়। কিন্তু বিগত বছরগুলোতে সেগুলোর উন্নয়ন স্থবির হয়ে আছে। সাধারণভাবে এদের মূল উপাদান হলো সিলিকন অথবা জার্মেনিয়াম। তবে এগুলো দিয়ে বানানো মাইক্রোচিপসের সক্ষমতা একটা পর্যায়ে গিয়ে আর বাড়ানো যায় না। মহাকাশে এই উপাদানগুলোর গঠনকে নিয়ন্ত্রণ করা আরও বেশি সহজ হয়। এমনকি দ্রুতগতির কম্পিউটার বানানোর জন্য সেখান থেকে সম্পূর্ণ নতুন পদার্থ উৎপাদন করার সুযোগও পাওয়া যেতে পারে। কোনো কোনো বিশেষজ্ঞদের মতে মহাকাশে উৎপাদিত পদার্থ দিয়ে বানানো সেমিকন্ডাক্টরের কর্মদক্ষতা 10 থেকে 100 গুণ পর্যন্ত বেশি হতে পারে। কিন্তু কিভাবে কাজ করবে এটি? আসলে এগুলোর কোনোটি একেবারে নতুন নয়। আন্তর্জাতিক মহাকাশ সংস্থায় এগুলো নিয়ে অনেক বছর ধরেই গবেষণা চলছে। এই গবেষণাগুলো পরিচালিত করেছে একাডেমিক্স, সরকারি সংস্থা এবং বাণিজ্যিক ক্রেতা সহ সবাই। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ সংস্থায় প্রবেশাধিকার একেবারেই সীমিত এবং এই বিষয়ে আগ্রহ প্রতিনিয়তই বাড়ছে। এ কারণে স্পেসএক্স এবং ব্লু অরিজিনের মতো মহাকাশের বড় বড় খেলোয়াড়রা পৃথিবীর নিচু কক্ষপথে ভাসমান বাণিজ্যিক মহাকাশ পরীক্ষাগার তৈরিতে বিনিয়োগ করছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ভার্দা স্পেস ইন্ডাস্ট্রিজ বা যুক্তরাজ্যের স্পেস ফোর্জের মতো নতুন স্টার্টআপগুলিও এই বাজারে প্রবেশের চেষ্টা করছে। তাই আগামী বছরগুলোতে গবেষক এবং ডেভেলপাররা সত্যি কিছু কার্যকর আবিষ্কার নিয়ে হাজির হতে পারে। ব্যক্তিগত স্পেস এন্টারপ্রাইজগুলো নিয়ে আমাদের যে ধারণা, অর্থাৎ তারা অতি ধনীদের ব্যয়বহুল শখ ছাড়া আর কিছুই নয়। সামনের বছরগুলোতে এমন ধারণা
ভুল প্রমাণিত হতে পারে। আপনার কি মনে হয় মহাকাশে উৎপাদন পরবর্তী শিল্প বিপ্লবের সূচনা করবে কি, নাকি আপনার এই বিষয়ে সংশয় রয়েছেন? আমাদের জানাতে পারেন। আবার দেখা হবে।